হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর 6 নম্বর অধ্যায়, যার নাম হলো আলোক তরঙ্গ ও ব্যতিচার। আগের পার্টে আমরা আলোচনা করেছি তরঙ্গ মুখ সম্পর্কে, আর এই পার্টে আলোচনা করব হাইগেন্সের নীতি সম্পর্কে। তার আগের পার্টে যেটা আলোচনা করলাম, মানে একবার রিভাইজ দিয়ে দেওয়া হোক আর কি। তরঙ্গ মুখ কাকে বলে? আলো যখন কোনো একটা পয়েন্ট সোর্স থেকে, কোনো একটা বিন্দু উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, কী আকারে ছড়িয়ে পড়ে? তরঙ্গ মুখ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। আলো মনে করো কোনো একটা পয়েন্ট সোর্স থেকে, এটা মনে করো একটা পয়েন্ট সোর্স, বিন্দু আলোক উৎস। আলো যখন কোনো একটা বিন্দু আলোক উৎস থেকে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা মনে করো তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ার পর কি হয়? মাধ্যমে কণাগুলো কি হয়? কম্পিত হতে থাকে। মাধ্যমে কণাগুলো কি হতে থাকে না? কম্পিত হতে থাকে। এখন একই দশায় থাকা কণাগুলোকে যখন আমরা যুক্ত করে দিই, একই দশায় থাকা কণাগুলোকে আমরা যখন যুক্ত করে দিই, তার ফলে যে তলটা পাই বা তার ফলে যে রেখাটা পাই, তাকে কি বলছি আমরা? তাকে বলছি তরঙ্গ মুখ। ঠিক আছে, তাকে কি বলছি আমরা? না, তরঙ্গ মুখ। এখন এটা তো আমরা আগের ভিডিওতে জেনেছি। এখন এই ভিডিওতে আমরা কি জানবো? হাইগেন্সের নীতি সম্পর্কে। বিজ্ঞানী হাইগেন্স বলছেন, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। কি বলছেন বিজ্ঞানী হাইগেন্স? তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটি কণা, এটা মনে করো আলোক উৎস, আলোক উৎস থেকে এটা মনে করো একটা তরঙ্গ তৈরি হয়েছে, তরঙ্গ মুখের উপর, এখানে মনে করো একটা তরঙ্গ মুখ তৈরি হয়েছে। তো তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট প্রডিউস দ্য সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স। কি বলছে? তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। মানে বিজ্ঞানী হাইগেন্স বলতে চাইছেন, আলো তো মেন উৎস, মানে মেন তরঙ্গ উৎস কোনটা? এইটা। এখান থেকে তো আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তরঙ্গমুখ এখান থেকে চারিদিকে যখন আলো ছড়িয়ে পড়ছে, তার ফলে কিসের সৃষ্টি করছে? একটা তরঙ্গ মুখের সৃষ্টি করছে। এখন বলছেন বিজ্ঞানী হাইগেন্স, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা, এ একটা 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 কণা, প্রত্যেকটা কণা কি করছে না? আবার উৎস হিসেবে কাজ করছে। আবার এখান থেকে কি বেরোচ্ছে না? ওয়েভ বেরোচ্ছে। কি বেরোচ্ছে না? তরঙ্গ বেরোচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কি বেরোচ্ছে? আবার নতুন করে তরঙ্গ বেরোচ্ছে। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? গৌণ তরঙ্গ উৎস। কি বলবো না? গৌণ তরঙ্গ উৎস। কি বলবো? গৌণ তরঙ্গ উৎস। ঠিক আছে, এখন বলছেন বিজ্ঞানী হাইগেন্স, দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গের সৃষ্টি হয়। ঠিক আছে, এইটা গৌণ উৎস, এখান থেকে কি বেরোয় না? তরঙ্গ বেরোয়। সেই তরঙ্গটা কি হয় না? চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা মূল উৎস, মূল আলোক উৎস। এখান থেকে যেমন আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই গৌণ তরঙ্গ উৎস থেকে নির্গত আলো, নির্গত তরঙ্গ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন বিজ্ঞানী হাইগেন্স বলছেন, এই যে মূল তরঙ্গ উৎস, মূল তরঙ্গ উৎস থেকে আলো যেভাবে ছড়িয়ে পড়ে, যে বেগে যায়, গৌণ তরঙ্গ উৎস থেকে নির্গত আলো ঠিক সেই একই বেগে যায়। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি তরঙ্গের বেগ এবং গৌণ তরঙ্গের বেগ একই হয়। তার জন্য আমি লিখে দিয়েছি কি? তরঙ্গের বেগ এবং গৌণ তরঙ্গের বেগ একই হয়। এর অর্থ কি? এর অর্থ হলো, মূল যে আলোক উৎস আছে, মূল আলোক উৎস থেকে আলো যে বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে, গৌণ তরঙ্গ উৎস থেকে নির্গত আলো ঠিক কি? সেই একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, দেখো আমি প্রত্যেকটা পয়েন্টকে আমি উপরে লিখে দিয়েছি। এখানে লিখে দিয়েছি তরঙ্গ মুখ কাকে বলে, এবং হাইগেন্সের নীতির 3টে পয়েন্ট আমরা এখানে লিখে দিচ্ছি। তুমি চাইলে এখান থেকে নোট করতে পারো। ওকে, এরপরে দেখো আমরা একটা ইন্টারেস্টিং টপিকের উপর আলোচনা করব। সেটা হচ্ছে, বিজ্ঞানী হাইগেন্স বলছেন, যদি তুমি একটা তরঙ্গমুখ জানতে পারো, তার পরবর্তী তরঙ্গমুখটায় কোথায় কিভাবে সৃষ্টি হবে সেটা কিন্তু তুমি জানতে পারবে। কিভাবে জানতে পারবে? মনে করো আলোর বেগ কি? আলোর বেগ মনে করো, আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ মনে করো সি বেগে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন তোমার দরকার টি টাইম পর তরঙ্গমুখ। এখানে আমি একটা তরঙ্গমুখ পেয়েছি, এর পরবর্তী তরঙ্গমুখটা আমরা কোথায় পাবো সেটা বিজ্ঞানী হাইগেন্স বলে দিয়েছেন। ঠিক আছে, মনে করো 5 মিনিট পর কি 10 মিনিট পর তোমার কোনো তরঙ্গমুখ চাই, টি টাইম পর তোমার কোনো তরঙ্গমুখ চাই, তাহলে সময় কত? টি টাইম পর তোমার একটা তরঙ্গমুখ চাই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে তরঙ্গমুখটা পাবো টি টাইম পর? অতিক্রান্ত দূরত্ব সমান কি জানি আমরা? অতিক্রান্ত দূরত্ব সমান কি জানি আমরা? বেগ ইন্টু সময়।
মানে হচ্ছে সি ইন্টু টি, তাই না? এখন দেখো এই গৌণ তরঙ্গ উৎস যেটা আমরা পেয়েছি, এই গৌণ তরঙ্গ উৎসের যা বেগ হয় মূল তরঙ্গ থেকে নির্গত আলোর বেগও তাই হয়। এখন অতিক্রান্ত দূরত্ব সিটি টি টাইম পর, তাহলে এই গৌণ তরঙ্গ উৎস থেকে নির্গত আলোর তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করবে? যেহেতু এখানে দিয়ে দিয়েছি সি বেগ, আলোর বেগ যেহেতু সি এবং টি টাইম পর, তাই জন্য এটা কতটা দূরত্ব অতিক্রম করবে? সিটি দূরত্ব অতিক্রম করবে। মনে করো এতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই কোণাটা কতটা দূরত্ব অতিক্রম করবে? এতটা দূরত্ব অতিক্রম করবে। এইটা এতটা দূরত্ব অতিক্রম করবে, এটা এতটা দূরত্ব অতিক্রম করবে, তাই তো? তাহলে এই যে গৌণ তরঙ্গ উৎসগুলো পেয়েছি, এটাও কিন্তু একটা কি করবে না, ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, তরঙ্গ মুখ তৈরি করবে। মানে এখানে যখন আমরা মূল তরঙ্গ উৎস যেটা আছে এখান থেকে যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার ফলে কি সৃষ্টি হয়েছে? তরঙ্গ মুখ সৃষ্টি হয়েছে। ঠিক তেমন এখানেও গৌণ তরঙ্গ উৎস যেটা আমরা পেয়েছি, এখান থেকে যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়বে তখনও কিন্তু মানে তরঙ্গ মুখের সৃষ্টি হবে, ঠিক যেমন এখানে আমরা পেয়েছি। তো এটা কি বলছি আমরা, এই যে তরঙ্গ মুখটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলছি আমরা অনুতরঙ্গ, ঠিক আছে? তো অনুতরঙ্গ কিভাবে সৃষ্টি হচ্ছে? এভাবে আমি যদি একটা রাউন্ড করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? অনুতরঙ্গ পাচ্ছি, ঠিক আছে? কি পাচ্ছি আমরা? অনুতরঙ্গ পাচ্ছি। ওকে, তাহলে আমরা আগে কি দেখেছি? আমরা আগে দেখেছি যে মূল পয়েন্ট থেকে, মূল আলোক উৎস থেকে আলো যে বেগে চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক তেমন সেই একই বেগে গৌণ তরঙ্গ উৎস থেকে আলো ঠিক একই বেগে ছড়িয়ে যায়। তাহলে এখানে কি পাবো আমরা? এখানে যদি আমি একটা রেখা টেনে দিই, তাহলে এখানে কি পাবো? তরঙ্গমুখ। কারণ কি? এখানে অতিক্রান্ত দূরত্ব সিটি, আলোর বেগ সি, সময় হচ্ছে টি, অতিক্রান্ত দূরত্ব কত? সিটি। এখান থেকে নির্গত আলোক তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করবে? সিটি দূরত্ব অতিক্রম করে এখানে আসবে। এখান থেকে নির্গত আলোক তরঙ্গ সিটি দূরত্ব অতিক্রম করবে, দিয়ে এখানে আসবে, ঠিক আছে? ঠিক তেমন এখান থেকে নির্গত আলোক তরঙ্গ কোথায় পৌঁছাবে? এখানে পৌঁছাবে। এখানে পৌঁছানোর পর কি তৈরি করবে? না, তরঙ্গ মুখ তৈরি করবে, ঠিক আছে? তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা? টি টাইম পর একটা তরঙ্গ মুখ, নতুন তরঙ্গ মুখ পেয়ে গেলাম, ঠিক আছে? এটা কি পেলাম আমরা? প্রাথমিক তরঙ্গ মুখ টি সময় পর। তাহলে টি সময় পর আমরা কি পেয়ে গেলাম? আমরা নতুন তরঙ্গমুখ পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা হাইগেন্সের নীতির মাধ্যমে প্রতিফলনের সূত্রের প্রমাণ আমরা করব। তো এই পয়েন্টটা আলোচনা করার আগে আমাদেরকে দুটো হাইগেন্সের নীতি মনে রাখতে হবে, দুটো হাইগেন্সের নীতির পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট দেখো, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। মানে আমি এখনই যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি, এইটা যে মনে করো একটা তরঙ্গ মুখের উপর অঙ্কিত প্রত্যেকটা কণা কি হিসেবে কাজ করছে? গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। এই পয়েন্টটাকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি? তরঙ্গের বেগের অভিমুখ সর্বদা তরঙ্গ মুখের সাথে লম্ব হবে। এর অর্থ কি? মনে করো আলোক তরঙ্গ এদিকে যাচ্ছে, এভাবে এদিকে যাচ্ছে, তাহলে তরঙ্গ মুখ কীভাবে সৃষ্টি হবে? এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে? এর সাথে কি করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তরঙ্গ মুখ সৃষ্টি হবে। তরঙ্গের বেগের অভিমুখের সাথে তরঙ্গ মুখ সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। 90 ডিগ্রি কি করবে? না, অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা প্রতিফলনের সূত্রের প্রমাণ করব। তার আগে জেনে নেব প্রতিফলনের সূত্রগুলো কী কী। মনে করো এটা একটা তল, মনে করো এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে এটা কি করব? এটা আপাতন কোণ, এটা কি প্রতিফলন কোণ। আমরা সবাই জানি, এগুলো আগে পড়েছি, ডিটেলসে বলার কিছু নেই এখানে। তো এটা আপাতিত রশ্মি, এটা কি প্রতিফলিত রশ্মি, আর এটা কি নর্মাল, এটা মনে করো অভিলম্ব। তাহলে আপাতন কোণ যদি এইটা হয়, প্রতিফলন কোণ যদি এইটা হয়, তাহলে আমরা কি জানি প্রতিফলনের সূত্র কি? আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আমরা সবাই জানি এটা আপাতন কোণ I সমান প্রতিফলন কোণ R। এটা একটা সূত্র, প্রতিফলনের 1 নম্বর সূত্র। প্রতিফলনের 2 নম্বর সূত্র কি? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকবে, ঠিক আছে? এইটা মনে করো আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপাতন বিন্দু, এটা অভিলম্ব, কি হচ্ছে? একই তলে থাকছে, মানে এটা বোর্ডের তলে থাকছে,
ঠিক আছে, এই দুটো সূত্রকে আমরা প্রমাণ করব। অ্যাকচুয়ালি এগুলো আগে আমরা প্রমাণ করেছি, যখন আমরা রে অপটিক্স পড়েছি তখন পুরো প্রমাণ করেছি, কিন্তু তখন যখন প্রমাণ করেছি তখন আলোকে আমরা কণা হিসেবে ধরেছি, আলোকে কণা হিসেবে ধরেছি এবং প্রতিফলনের প্রমাণ আমরা করেছি। কিন্তু এখন ধরবো কি আলোকে তরঙ্গ হিসেবে, মানে হাইগেন্সের মত অনুযায়ী যাব এবং প্রমাণ করব যে হাইগেন্সের ওয়েভ থিওরিটা প্রতিফলনটাকে সাপোর্ট করছে, প্রতিফলনটাকে সমর্থন করছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এখন মনে করো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আসছে, মনে করো একটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসছে, তাহলে কিভাবে আসবে, কিভাবে আসবে, তাই তো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসছে। ঠিক আছে, যে কোনো একটা তলের উপর আপাতিত হলো, কোনো একটা তলের উপর আপাতিত হলো। এখন তোমাকে একটা তরঙ্গমুখ তৈরি করতে বলছে, এর উপর কিভাবে তরঙ্গমুখ তৈরি করবে। আমরা একটু আগে শিখলাম আলোর তরঙ্গের দিক যেদিকে হবে, আলো ঠিক যেদিকে যাবে তার সাথে লম্বভাবে কি থাকবে না তরঙ্গমুখ থাকবে, তার সাথে কিছু থাকবে লম্বভাবে কি থাকবে না তরঙ্গমুখ থাকবে। তাহলে এইটা যদি সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এভাবে আসে, এর উপর যদি তোমাকে বলা হয় যে একটা তরঙ্গমুখ তৈরি করো, তাহলে কিভাবে তৈরি করবে না এর উপর লম্ব করে দাও, এরপর লম্ব করে দিলে তরঙ্গমুখ তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে, যেটা একটু আগে যে ফার্স্ট পয়েন্টটা আলোচনা করলাম সে ফার্স্ট পয়েন্টটাকে মনে রাখতে হবে। কি পয়েন্ট না তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্ট, তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট প্রডিউস দ্য সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স। তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিন্দু কি করে না গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, তাই তো। এ একটা গৌণ তরঙ্গ হিসেবে কাজ করছে, এ একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করছে, এ তরঙ্গ উৎস হিসেবে কাজ করছে, এ তরঙ্গ উৎস হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন মনে করো এখানে যে গৌণ তরঙ্গ উৎসটা আছে এর টি টাইম পর যে অনুতরঙ্গটা সৃষ্টি করবে, একটা অনুতরঙ্গ সৃষ্টি করবে নিশ্চয়ই, সেই অনুতরঙ্গটা এখানে এসে পৌঁছালো। এর অর্থ কি একটু আগেই যে আলোচনা করলাম, এটা মনে করো একটা বিন্দু আলোক উৎস, এর ফলে কি তৈরি হবে তরঙ্গমুখ তৈরি হয়, তরঙ্গমুখের উপর প্রত্যেকটা গৌণ তরঙ্গ উৎস পেয়েছি, গৌণ তরঙ্গ উৎসর পর টি টাইম পর এই গৌণ তরঙ্গ উৎসটা কি সৃষ্টি করবে ওয়েভলেট সৃষ্টি করে, অনুতরঙ্গ সৃষ্টি করে এবং কোথায় পৌঁছায় এখানে পৌঁছায়। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কতটা হয় সিটি হয়, যেহেতু আলোর বেগ সি আর অতিক্রান্ত দূরত্ব তার জন্য কত হবে সিটি, যেহেতু সময় সিটি। ঠিক আছে, তার জন্য কি হয় সিটি দূরত্ব পর একটা নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি করে, নতুন একটা কি তৈরি করে না তরঙ্গ মুখ তৈরি করে। ঠিক তেমন এখানে আরেকটা আমি তরঙ্গ মুখ তৈরি করতে চাইছি, আমার কি দরকার একটা নতুন তরঙ্গ মুখ টি টাইম পর। ঠিক তেমন এখানে যখন সিটি দূরত্ব অতিক্রম করেছে, মনে করো এখান থেকে এর দূরত্ব, এই যে দূরত্বটা, এর দূরত্বটা মনে করো সিটি, এই দূরত্বটা মনে করো সিটি। তাহলে এখানে যে গৌণ তরঙ্গ উৎসটা আছে এও তো বসে থাকবে না, এও তো প্রডিউস করবে তো অনুতরঙ্গ, তাই তো, এও তো ওয়েভলেট তৈরি করবে। ঠিক আছে, ওয়েভলেট তৈরি করার মাধ্যমে লাস্টে কি তৈরি হবে না নতুন একটা কি তৈরি হবে না ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, তাই তো, এটা একটা কি ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। এভাবে এই যে ওয়েভ ফ্রন্টটা আমার দরকার, তাই তো। তাহলে এও তো বসে থাকবে না, এও যখন যাবে, এও যখন সিটি দূরত্ব অতিক্রম করবে, এ যখন সিটি দূরত্ব অতিক্রম করবে, মনে করো এখানে অতিক্রম করছে, এখানে মনে করো একটা অনুতরঙ্গ সৃষ্টি করছে এবং এভাবে চলে যাচ্ছে। তাহলে এইখান থেকে সৃষ্টি অনুতরঙ্গ যখন এখান থেকে এখানে আসছে, অতিক্রান্ত দূরত্ব যখন এর ক্ষেত্রে সিটি হচ্ছে, এখান থেকে নির্গত অনুতরঙ্গ ঠিক তেমন ভাবে সিটি দূরত্ব এখানে পৌঁছাচ্ছে। ঠিক, আচ্ছা এখন দেখো এইটা যদি সিটি হয় তাহলে এর দূরত্বটাও লিখতে পারি সিটি, তাই তো। তাহলে এখন আমরা কিভাবে পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম একটা কি তরঙ্গমুখ, এইটা আর এটা যদি যুক্ত করে দিই তাহলে আমরা কি পেয়ে গেলাম তরঙ্গমুখ পেয়ে গেলাম। তাহলে আমরা কটা তরঙ্গমুখ পেলাম, দুটো তরঙ্গমুখ, এ একটা তরঙ্গমুখ, এ একটা তরঙ্গ, তাই তো। নাম দিয়ে দিই চলো এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এ বিটাকে আমরা কি বলবো আপাতিত রশ্মি, যেহেতু তরঙ্গমুখটা তৈরি করছে তার জন্য বলবো যে আপাতিত তরঙ্গমুখ, আপাতিত তরঙ্গমুখ। ঠিক আছে, আর এইটা কি প্রতিফলিত রশ্মি যেভাবে তৈরি করছে যেহেতু তার জন্য কি লিখবো প্রতিফলিত তরঙ্গমুখ, প্রতিফলিত
তরঙ্গমুখ। এখন প্রশ্ন হলো আপাতিত রশ্মি তো এভাবে এলো, এর ক্ষেত্রে বলছি প্রতিফলিত হয়ে কিভাবে যাবে, কিভাবে যাবে? না আমরা জানি কি তরঙ্গমুখ এবং রে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাই তো? তাহলে এটা তরঙ্গমুখ, এর ফলে একটা রে উৎপন্ন হচ্ছে, কি অ্যাঙ্গেল হবে, কি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি। কি বলেছি? কারণ কি তরঙ্গমুখ এবং তরঙ্গের বেগের অভিমুখ সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তার জন্য কি হলো, সিডি তরঙ্গমুখ এবং ডিএম, মনে করো এটা ডিএম তরঙ্গের বেগের অভিমুখ সর্বদা কি করছে? 90 ডিগ্রি উৎপন্ন করছে। ঠিক আছে, এরপর দেখো এখানে যেহেতু প্রতিফলন হচ্ছে তার জন্য আমরা কি করব না অভিলম্ব অঙ্কন করব। অভিলম্ব অঙ্কন করলাম, এখানে একটা কি করব অভিলম্ব অঙ্কন করলাম, অভিলম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, অভিলম্ব এটা কি রশ্মি? আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি এবং অভিলম্ব এদের মধ্যবর্তী কোণকে কি বলি আমরা? আপাতন কোণ। সবাই জানি আমরা আপাতন কোণ। আপাতন কোণকে কি দিয়ে লিখি? আই দিয়ে লিখি। এখন দেখো এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, এখান থেকে এইটা, এই পুরো অ্যাঙ্গেলটা কতটা? পুরো অ্যাঙ্গেলটা কতটা? 90 ডিগ্রি। আমরা একটু আগেই জানলাম। কেন? কারণ আপাতিত রশ্মির সাথে তরঙ্গমুখ আছে, তরঙ্গমুখ আপাতিত রশ্মির সাথে সর্বদা কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে? 90 ডিগ্রি। তার জন্য এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই গোটাটা যদি 90 ডিগ্রি হয় আর এইটা যদি আই হয় তাহলে এইটা কতটা হবে? বাকি যেটা পড়ে আছে 90 থেকে আই বাদ দিলেই সেটা হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কত হবে? 90 মাইনাস আই। কত হবে? 90 মাইনাস আই, তাই তো? এখন প্রশ্ন হলো তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? দেখো এইটা কি, এইটা কি, এই যে লাল কালারে যেটা তুলে দিয়েছি এটা কি অভিলম্ব, আর এইটা কি, এইটা তল। অভিলম্ব এবং এই যে তলটা এদের মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেটা কত হয়? আমরা সবাই জানি 90 ডিগ্রি হয়। তাহলে এইখান থেকে এইটা মানে এই গোটাটা, অভিলম্ব থেকে এই তলটা গোটাটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা কত হবে? গোটাটা থেকে এইটা বাদ দিয়ে দাও তাহলেই পেয়ে যাবে। গোটাটা 90 ডিগ্রি মাইনাস আমি যদি এইটুকু বাদ দিই, গোটাটা থেকে এইটুকু বাদ দিই, এইটুকু গোটাটা কত পেয়েছে? এটা 90 মাইনাস অফ আই কত হবে? 90 মাইনাস 90 প্লাস আই, 90 কেটে গেল, এটা হয়ে গেল আই কোণ। তাহলে এটা কি কোণ পেলাম আমি? আই কোণ। ঠিক আছে, ঠিক তেমন একইভাবে এখান থেকে কি হচ্ছে? আলোকরশ্মি কি হচ্ছে? নির্গত হচ্ছে, এখানে কি অ্যাঙ্গেল উৎপন্ন করবে? প্রতিফলিত অ্যাঙ্গেল। ঠিক আছে, তো কি হবে? আর দিলাম নাম। এখন এটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এইখান থেকে এইটা গোটাটা কত বলেছি আমি? 90। কারণ কি এইটা একটা তরঙ্গমুখ, এইটা একটা তরঙ্গ। তরঙ্গ এবং তরঙ্গমুখ সর্বদা কতটা অ্যাঙ্গেল উৎপন্ন করে? 90 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে এই যে গ্যাপটা পাচ্ছি, গ্যাপটা কতটা হবে? গ্যাপটা হবে 90 মাইনাস আর। এখন এটা যদি 90 মাইনাস আর হয়, এটা যদি 90 মাইনাস আর হয় তাহলে এইটা কত হবে? কত হবে বলো তো এটা? না এখানে দেখতে পাচ্ছি আমরা এটা একটা তল, আর যে রেড কালারের যেটা দিয়েছি সেটা কি? সেটা হলো একটা লম্ব, অভিলম্ব। তাহলে তল আর অভিলম্বের মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেটা কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এইখান থেকে এইটা মানে এই গোটা অ্যাঙ্গেলটা 90, আর ওখান থেকে আমি যদি এই ছোট অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাবে এই অ্যাঙ্গেলটা। গোটা অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস ছোট অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আর, 90 মাইনাস আর পেয়ে যাবো কত? 90 মাইনাস 90 প্লাস অফ আর পেয়ে যাবো কত? আর। তাহলে আমরা এই কোণটা পেলাম আই কোণ, আর এই গোটা কোণটা কত পাবো? আর কোণ। ঠিক আছে, এই গোটা কোণটা কি পেলাম? আর কোণ। এখন আমাদের কাজ কি? এখন আমরা কি করব না এই যে ত্রিভুজ দুটো আছে এ বি ডি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটোকে তুলনা করব। তুলনা করে কি পাবো? এই ত্রিভুজ দুটো কি করব না তুলনা করব। ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এবং ত্রিভুজ
ডি তুলনা করে পাই, তুলনা করে পাই। আচ্ছা এই দুটো তুলনা করলে কি পাবো, কি পাবো না, মনে করো এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ, এ ডি বি ত্রিভুজ, এ ডি সি ত্রিভুজ। এদের মধ্যে এ ডি, এইটা কি এ ডি, এটা কি কমন বাহু, কি না কমন বাহু, এ ডি কি, এ ডি সাধারণ বাহু, এক নাম্বার পাচ্ছি পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কি আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আর এটা কি, এটা কি বলো আপাতিত তরঙ্গমুখ প্রতিফলিত তরঙ্গমুখ। সর্বদা কত অ্যাঙ্গেল উৎপন্ন করে, আমি আগেই বলে দিয়েছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে এটা কত 90 ডিগ্রি, এ বি ডি কোণ, অ্যাঙ্গেল অফ এ বি ডি সমান অ্যাঙ্গেল অফ এ সি ডি, অ্যাঙ্গেল অফ এ সি ডি সমান 90 ডিগ্রি। এটা আমরা দ্বিতীয় পয়েন্ট পেলাম। তৃতীয় পয়েন্ট দেখো, তৃতীয় পয়েন্ট দেখো বি থেকে ডি এর যা দূরত্ব, এ থেকে সি এর তাই দূরত্ব, কত দূরত্ব, সিটি। আমরা একটু আগেই দেখেছি, প্রথমেই বললাম আমি কি, এখান থেকে সৃষ্টি তরঙ্গমুখ, এখান থেকে সৃষ্টি অনুতরঙ্গ ডি এ যখন পৌঁছায়, এখান থেকে সৃষ্টি অনুতরঙ্গ তখন সি এ পৌঁছায়, তাই তো। তার মানে এই ডিসটেন্সটা সমান এই ডিসটেন্সটা, মানে হচ্ছে এই ডিসটেন্সটা সমান কত, কি ডিসটেন্স এ সি, এ সি, এইটা হচ্ছে কত এ সি এর কাছে অ্যাঙ্গেল হচ্ছে সেটা আর, আর এই অ্যাঙ্গেলটা কত আর, ঠিক আছে। তাহলে দেখো এখানে, তাহলে আমরা কি পেলাম, অ্যাঙ্গেল অফ, সরি, তাহলে এই ডিসটেন্সটা কি হবে, সমান এসি, এসি সমান সমান কি বিডি, বিডি, ঠিক আছে, সমান সিটি, বেগ ইনটু সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এই যে তিনটে পয়েন্ট পেলাম, এই তিনটে পয়েন্টের বেসিসে আমরা বলতে পারি কি এই ত্রিভুজ দুটো সমসম, বলতে পারি কিনা, অবশ্যই বলতে পারি। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম কার সাথে, এ সি ডি এর সাথে, এ সি ডি এর সাথে। দেখো দেখো এবার ব্যাপার হলো, এটা যদি সর্বসম হয় তাহলে এইটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা বলতে পারি, কারণ এইটা সিটি, এইটা সিটি, মানে এই যে দূরত্বটা বিডি দূরত্ব যা এসি দূরত্ব তাই, তাই তো। তার জন্য আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ আর, অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ আর। তাহলে আমরা এর মাধ্যমে প্রতিফলনের প্রথম সূত্রটা প্রমাণ করে ফেললাম। দেখো প্রতিফলনের প্রথম সূত্রটা যেরকম আমরা জিওমেট্রিক্যালি প্রমাণ করলাম, প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা জিওমেট্রিক্যাল প্রমাণ করার কিছু দরকার নেই, থিওরিটিক্যালি প্রমাণ করলেই হবে। কিন্তু থিওরিটিক্যালি কিভাবে প্রমাণ করব, দেখো এইটা একটা কি তরঙ্গমুখ এ বি, এ বি কি আপাতিত তরঙ্গমুখ, আপাতিত তরঙ্গমুখ, তরঙ্গমুখ। সিডি কি, সিডি কি প্রতিফলিত তরঙ্গমুখ। আর এই যে তলটা আছে এডি, এডি কি তল, এডি তল। দেখো এ বি সি ডি আর এডি এরা কিন্তু বোর্ডের সাথে লম্বভাবে আছে, মানে এই যে অভিলম্বটা এভাবে আছে, এ বি অভিলম্বটা এভাবে আছে, সিডি অভিলম্বটা এভাবে আছে, আর এডি যে তলটা সেটা এভাবে আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো এ বি সি ডি এডি এই তিনটে কি, এই তিনটে বোর্ডের তলের সাথে অভিলম্ব, মানে এটা, এটা কি আপাতিত তরঙ্গমুখ বোর্ডের তলের সাথে অভিলম্ব, প্রতিফলিত তরঙ্গমুখ বোর্ডের তলের সাথে অভিলম্ব, আর এই যে তল এটা বোর্ডের তলের সাথে অভিলম্ব। কিন্তু এই যে আপাতিত রশ্মি কার সাথে অভিলম্ব, এই যে অভিলম্ব মানে তরঙ্গ মুখের সাথে, আপাতিত তরঙ্গ মুখের সাথে অভিলম্ব, তাই তো। প্রতিফলিত রশ্মি কার সাথে অভিলম্ব, প্রতিফলিত তরঙ্গ মুখের সাথে অভিলম্ব। আর এই যে তলটা কার সাথে অভিলম্ব, এই লম্বর সাথে, এই যে মানে এই পয়েন্টে যে লম্বটা বলেছি তার সাথে অভিলম্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরা এই তিনটে বোর্ডের সাথে অভিলম্ব, আবার আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর এই যে লম্বটা সেটা আবার এর সাথে লম্ব। তাহলে নিশ্চয়ই আপাতিত রশ্মিকে, প্রতিফলিত রশ্মিকে এবং এই যে লম্বটা পেয়েছি এদেরকে একই তলে থাকতে হবে, মানে এর সাথে লম্ব হতে হলে বোর্ডের তলে থাকতে হবে, তাই তো।
তো বোর্ডের তলে থাকছে তার মানে একই তলে থাকছে, আর একই তলে থাকবে তার মানে প্রমাণ করতে পারছি যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি বা আপাতন বিন্দু কম্পিত বিলম্ব একই তলে থাকছে। এটা কিসের প্রমাণ? না প্রতিফলনের দ্বিতীয় সূত্রের প্রমাণ। তাহলে আমরা খুব সহজভাবে প্রতিফলনের প্রথম সূত্র এবং প্রতিফলনের দ্বিতীয় সূত্রকে প্রমাণ করতে পারি হাইগেনসের নীতির মাধ্যমে। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।